ফর্মালি ঢাকায় রয়ের অফিস ছিল। শেখ হাসিনা যখন চলে যায় পুলিশের ড্রেস পরিয়া কারা প্লেনে করিয়া দেশ ত্যাগ করেছে। ইউনূস যে মানের নেতা, আমরা সম্ভবত নাগরিকেরা সেই মানের উপযুক্ত নাগরিক হতে পারিনি। উনি চাইলেই রাতারাতি সবকিছু চেঞ্জ করতে পারবেন না, পারছেনও না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত স্পেশাল টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, জিওপলিটিক্স, রোহিঙ্গা সমস্যা, এইসব বিষয়ে কথা বলবো নিরাপত্তা গবেষক আজিজুল হকের সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি দিগন্ত স্পেশাল টক অনুষ্ঠানে। ধন্যবাদ। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার এই কয় মাসে এই পরিবর্তন বা কতটুকু সমন্বয় করতে পেরেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি? দেখুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্ভর করে অনেকগুলো ধারাবাহিক প্রক্রিয়ার উপরে। তো উনি এসছেন সর্বশেষ অবস্থায়। উনি চাইলেই রাতারাতি সব কিছু চেঞ্জ করতে পারবেন না, পারছেনও না। তবে যেটা 20 বছরে করার কথা ছিল, উনি সেটা 2 বছরে করবে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। সেই তুলনায় উনি অনেক কিছু করেছে, যদিও বা অনেক কিছু বাকি রয়ে গেছে। সেটা পরবর্তীতে বোঝা যাবে আমরা কিভাবে এটা সমাধান করব। ডক্টর ইউনূস এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্ব মানে পুরো জিওপলিটিক্স এবং সে যে পরিমাণ দক্ষ একজন রাষ্ট্র পরিচালক, সেই হিসেবে কতটা দেশের আইন শৃঙ্খলাকে এই মুহূর্তে আর কি জনগণের উপযোগী করতে পেরেছে? কতটুকু করতে পেরেছে সেটা বোঝার আগে তার যে ধীশক্তি, গভীরতা, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা নাগরিক হিসাবে নিঃসন্দেহে অনেক জ্ঞান রাখি, তবে ইউনূস যে মানের নেতা, আমরা সম্ভবত নাগরিকেরা সেই মানের উপযুক্ত নাগরিক হতে পারিনি। উনি ফিট ফর ইউরোপিয়ান কান্ট্রি, কিন্তু আমরা অনেক পিছনে থাকার কারণে ওনার সাথে তাল মিলিয়ে উঠতে পারছি না। বিদায় কখনো কখনো আমাদের এক্সপেকটেশন হয়ে যাচ্ছে খুব হাই, আবার কখনো কখনো আমরা সাথে সাথে হতাশ হয়ে পড়ছি। আমাদেরকে তার যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। নিরাপত্তার ক্ষেত্রে দেশে অনেকেই দেখছি যে হত্যা মানে মব করছে, বিভিন্ন ধরনের হত্যা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে। এইটা আসলে রাষ্ট্রের জন্য কতটুকু, একটা রাষ্ট্রের কল্যাণকর রাষ্ট্রের ক্ষেত্রে কতটুকু একটা ক্ষতিকর একটা দিক হতে পারে? এটা নিঃসন্দেহে খারাপ। তবে আমাকে বুঝতে হবে যে 16 বছর যে ঘটনা বাংলাদেশের উপর দিয়ে ঘটানো হয়েছে, এই এক পর্যায়ে ওয়েস্টার্ন বিশ্বকে বাংলাদেশ তৎকালীন আওয়ামী লীগ সরকার এই মেসেজ দিয়েছিল, এই অবস্থায় যদি সরকার পরিবর্তন হয় লক্ষ লক্ষ লোক মারা যাবে। সেই তুলনায় 2-1টা মব হয়েছে, নিঃসন্দেহে খারাপ, কিন্তু লক্ষ লক্ষ লোক মারা যাওয়ার যে আশঙ্কা পুরো বিশ্ব আওয়ামী লীগ সহ করেছিল, সেটা না হয়ে যদি মব হয়ে থাকে, কম্পেয়ার করলে অনেক কম হয়েছে। নিঃসন্দেহে সেটাও খারাপ, আরও ভালো করতে হবে। বাট ঘটনা আরও বেশি হওয়ার কথা ছিল। আমাদের উচিত আল্লাহকে ধন্যবাদ দেওয়া এবং এটাকে ইমপ্রুভ করার জন্য সর্বান্তকরণে সবাইকে একমত হয়ে কাজ করা। এই যে মব, এইটার ক্ষেত্রে অনেকে সাধারণ মানুষের একটা কথিত বিষয় আছে, তারা বলে যে ইন্ডিয়া আমাদের ভিতরে কোনো ধরনের নেটওয়ার্কিং তৈরি করার চেষ্টা করে, সেই জন্য এগুলো হচ্ছে, বা উস্কানিমূলক অনেক কার্যক্রম তারা পরিচালনা করার জন্য মাঝে মাঝেই উঠে পড়ে লাগে। তো এই বিষয়গুলো কি, ইন্ডিয়ার চাপ কি এই দেশে যে মব বা বিশৃঙ্খলা বা বিভিন্ন ধরনের যে হঠকারী ঘটনাগুলো ঘটে, এটার পেছনে ইন্ডিয়া কতটুকু দায়ী আর কি? দেখুন, আমাদের জ্বর হলে আমরা কুইনাইন খাই, ট্যাবলেট খাই। ট্যাবলেটের যদি জ্বর হয়, কিছু করার নাই। বাংলাদেশের ইন্টেলিজেন্স, আর্মি সহ সব সেক্টরেই দীর্ঘদিন ধরে অবস্থান করছে। এমনকি হয়তো বাইরে আসে নাই, অনেকে স্বীকার করবে না, রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকার করা উচিত না যে ফর্মালি ঢাকায় রয়ের অফিস ছিল। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা যখন চলে যায়, তার পরবর্তীতে বাংলাদেশের পুলিশের ড্রেস পরিয়া কারা প্লেনে করিয়া দেশ ত্যাগ করেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, একটা দেশের মধ্যে তারা যখন অনুপ্রবেশ করে, তখন অনেক সময় নিয়ে করে এবং তাদেরকে হঠাৎ করে মূলোৎপাটন করা যায় না। কারণ যারা তাদেরকে ধরবে তারাই আমরা ওদের অনেকের সাথে রিলেটেড। আবার কাউকে ওরা হানি ট্র্যাপ দিয়ে আটকাচ্ছে, কাউকে দিয়ে লোভের ট্র্যাপ দিয়ে আটকাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা যে সাবভার্সনের মাধ্যমে 16 বছর বা গত 53 বছরে গিয়েছি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নচেত ইন্ডিয়াকে দূর দেওয়ার চাইতে আমাদের উচিত নিজেদেরকে তৈরি করা। ইন্ডিয়া তো তার সাথে সেটা করবেই,
করছিল, যদি নাই করে থাকবে তাহলে এই পারমাণবিক শক্তি বাংলাদেশেও থাকার কথা ছিল। ওরা 71 ওরা বাধ্য করেছে আমাদেরকে, আমরা যেন পারমাণবিক শক্তি না পাই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ ওনাদের স্বার্থ ওনারা করবে, এটা ধরে নিয়ে আমাদেরকে নিজেদেরকে মুক্তির পথ খুঁজতে হবে। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের যারা রয়েছে, এদের ভিতরে দেশপ্রেমের ঘাটতি আছে না হচ্ছে লোভ, এই যে হানি ট্যাবের কথা বলছিলেন আপনি, এগুলো আসলে যে দেশপ্রেমের সাথে কতটা টেকে আর কি? দেখুন, দেশপ্রেমের সাথে আপনার স্বার্থ সংশ্লিষ্টতা যখন মুখোমুখি হবে, আমরা জানি দেশপ্রেমটা উপরে আসবে। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়ে ওঠে নাই। যে কেন হয়ে ওঠে নাই সেটা গবেষণার বিষয়, তবে হয় নাই। অর্থাৎ দেশপ্রেমের যে গভীরতা আমাদের থাকা উচিত ছিল হয়তো আছে, কিন্তু অত্যন্ত কম সংখ্যক লোকের মধ্যেই। আর কিছু কিছু দেশপ্রেমিক লোক আছে যারা যেভাবে হোক ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে পড়ার কারণে অনেক কথা তারা বলতে পারছে না, অনেক কাজ তারা করতে পারছে না। বাড়তে তারা বলতে চায়, তারা করতে চায়, পারছে না এই কারণেই, যেটা বললেই সে আটকে যাবে, তার ব্যক্তিগত চরিত্র, তার সংসার সবগুলো উচ্ছন্নে যাবে। এই কারণেই অনেক দেশপ্রেমিক লোকও তার কথা বলতে পারছে না। এটা একটা বিশাল সমস্যা। আমরা জিও পলিটিক্সে যেতে চাই। ভারত আমাদের চারপাশে ঘিরে রয়েছে, চায়না হচ্ছে বলা যায় ইকোনমিক্যাল সুপার পাওয়ার, মায়ানমার আমাদের কাছে রোহিঙ্গা দিয়ে আমাদেরকে নিষ্পেষিত করছে। এই যে জিও পলিটিক্সে বাংলাদেশ কি ভান্ডারেবল একটা প্লেসের মধ্যে রয়েছে কিনা এখন বর্তমানে? এখন না, বাংলাদেশ সবসময় ভালনারেবল অবস্থায় ছিল। তো আমাদের উচিত হবে সেই ভালনারেবিলিটি থেকে নিজেকে পজিটিভভাবে ইউজ করা। যেমন পারমাণবিক শক্তির কথা বলছি, এটা হলো ক্ষতিকর দিক। এটা ভালো দিক হলো যে কোনো ভালো কাজে যখন পারমাণবিক শক্তি ইউজ করবেন 10 গুণ বেড়ে যাবে। এক্ষেত্রেও বাংলাদেশ যে ভালনারেবিলিটি আছে সেটাকে আমরা পজিটিভলি ইউজ করতে পারি নাই, এখন করতে পারার সম্ভাবনা দেখা দিয়েছে। আপনি জানেন যে নগরে যখন আগুন ধরে মন্দির আর মসজিদ কখনো বাদ যায় না, তো পৃথিবীতে যখন আগুন ধরবে এই পৃথিবীর দেশ বাদ যাবে না। এশিয়াতে যখন আগুন ধরবে বাংলাদেশ মুখ লুকিয়ে থাকলেও এর থেকে বাইরে যেতে পারবে না। তো বাংলাদেশকে চিন্তা না করে আপনার এশিয়া চিন্তা করেন। কিছুদিন আগেও আমেরিকান সরকার বলেছে আগামী বিশ্ব এশিয়ার, ওরা মধ্যপ্রাচ্য থেকে মুখ সরিয়ে নিচ্ছে, এশিয়ার দিকে চলে আসছে। এশিয়া চলে আসতে গেলে তাকে ইউরোপকে ত্যাগ করতে হবে, অলরেডি ত্যাগ করছে। ওরা এখন ওই আপনার কৃষ্ণ সাগর ও মর্মর সাগর, ভূমধ্য সাগর বাদ দিয়ে, লোহিত সাগর বাদ দিয়ে এশিয়াতে চলে আসছে। এশিয়াতে আপনাকে লক্ষ্য করতে হবে যে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় কোনো খ্রিস্টান দেশ নাই, একটা দেশ আছে শুধু, ফিলিপাইন। তো ফিলিপাইন ছাড়া যদি খ্রিস্টান দেশ না থাকে, ওরা খ্রিস্টান বেসিস একটা অঘোষিত খ্রিস্টান বেসিস রাষ্ট্র হলো আমেরিকা, তাকে এখানে অবস্থান করতে হবে। অবস্থান করতে গেলে তাকে মুসলিম বিশ্ব বা তার কাছাকাছি কোনো একটা দেশের সাথে লাইন করিয়ে তাকে এখানে বসতে হবে। হি ইজ ট্রাইং টু স্টে হিয়ার, 1 নম্বর। অন্যদিকে চায়না যখন দেখতেছে আমার বাসর ঘরের মধ্যে শত্রু চলে আসছে, তাকে নেকেট হতে হচ্ছে। একসময় তারা অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত ছিল, এখন তারা ফোকাস হচ্ছে। এটা হলো চায়না এবং আমেরিকার বিষয়। আবার দেখেন দিয়াগো গার্সিয়া একটা দ্বীপ আছে আমাদের, সেখানে 2036 সালে, বেশি দিন নাই, ইউকের সাথে ইউএসের চুক্তি শেষ হয়ে যাবে। সেখানে তাদের বোমার বিমান আছে, পারমাণবিক বোমা রাখার মতো অবস্থান আছে। সেটা যখন শেষ হয়ে যাবে চুক্তি, আমেরিকা যাবে কোথায়? এখানে তাকে থাকতেই হবে। থাকতে গেলেই হয় বন্ধু বেশে না শত্রু বেশে, হয় মেহমান না ভিক্ষুক, আমি যাবই। আমেরিকার অবস্থা হলো সেরকম। আর চায়নার অবস্থা হলো আমাকে প্রোটেকশন দিতে হবে। আর বাংলাদেশ হলো গরিবের ঘরে সুন্দরী স্ত্রীর মতো। আমরা পারি না চায়নাকে বাদ দিতে, পারি না আমেরিকাকে বাদ দিতে। স্থিতি অবস্থা রক্ষার জন্য ছিল ভারত, সে নিজের স্বার্থে নিয়ে ব্যস্ত। আপনারা জানেন ক্যালকাটা থেকে মিজোরামে যেতে দূরত্ব হলো 1900 কিলোমিটার। ওরা চাচ্ছে ক্যালকাটা বন্দর থেকে সিটওয়ে বন্দরে যাবে, সেখান থেকে কালাদান নদী দিয়া বাংলাদেশের পাশের দিয়া তারা মিজোরামে যাবে, দূরত্ব হবে মাত্র 900 কিলোমিটার। অর্থাৎ আমরা ভারতে যা ভালনারেবিলিটি যেটা আমরা জানি, ওই আপনার যেখান থেকে 7 সিস্টারকে সেগ্রিগেট করে ফেলার জন্য চায়না চেষ্টা করে যাচ্ছে, আমি আপনার নিশ্চয় বুঝতেছেন আমি কার কথা বলছি। সেটা অ্যাভয়েড করতে গেলে তাদের একটাই পথ, এই বাংলাদেশের এই নদী দিয়া মিজোরামে যাওয়া। 1900 কিলোমিটারকে 900 কিলোমিটারের মধ্যে শেষ করা, চিকেন নেককে অ্যাভয়েড করার যে সুযোগ সেটা সে ছাড়বে কেন? সুতরাং ওই প্রজেক্টটা তাদের শেষ হওয়ার কথা ছিল 2023 সালে। সেটা কোথায়? সেটা আমাদের এই রোহিঙ্গা যেখানে আছে সেখানে।
তাহলে রোহিঙ্গার জায়গায় যদি হয় ভারতের সেই প্রজেক্টের কালাদান প্রজেক্টের মূল জায়গা, সেখানে আবার চায়না তেল নিয়ে আসে, তেলগুলো মালাক্কা প্রণালী দিয়ে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানে এদিকে ভারত, অন্যদিকে মালয়েশিয়া, সিঙ্গাপুর সবে ইউএসের কন্ট্রোলে। মালাক্কা প্রণালী দিয়া চায়নার 92% আমদানি রপ্তানি হয়। ওটা বন্ধ হয়ে গেলে চায়না কি করবে? কিছু করতে পারবে না। এই কারণে সে চাচ্ছে কাছাকাছি কুনমিং নিয়ে একটা পথ তৈরি করা। তো পথ তৈরি করতে গিয়ে ওই একই অবস্থা, সেই রোহিঙ্গাদের এলাকায় তারা একটা বন্দর করেছে, ওখানে তারা টিপিজেট করেছে, ওখানে কালাদান প্রজেক্ট, ওখানে আবার বার্মা নীতি প্রয়োগ করার জন্য আমেরিকা হাজির হয়েছে। 2022 সালে ওরা বলছিল বাংলাদেশের উচিত আরাকানকে অধিকার করে নিজের কাছে নিয়ে নেওয়া, অর্থাৎ ইনসিস্ট করেছিল বাংলাদেশকে 2022 সালে। তখন বাংলাদেশ রাজি হয় নাই। তো যেহেতু পজিটিভলি বলার পরে রাজি হয় নাই, বাংলাদেশ যেন বাধ্য হয় সেই ব্যবস্থা আমেরিকা করতেছে। তার মানে ভারত চেষ্টা করতেছে বাংলাদেশকে ইনভলভ করা, চায়না চেষ্টা করতেছে বাংলাদেশকে ইনভলভ করা, ভারত চেষ্টা করতেছে বাংলাদেশে ইনভলভ করা, আর বাংলাদেশের নিজের স্বার্থেও উচিত হচ্ছে নিজেকে এখানে জড়িয়ে ফেলা। এরকম একটা বিশাল কূটনৈতিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ চাইলেও এই জিওপলিটিক্সের মহা প্রবলেম থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। একমাত্র পারবে তার দেশপ্রেম, জ্ঞান, সাবভার্সন থেকে মুক্ত হওয়া এবং সাবোটেজ থেকে রক্ষা করা। দিগন্ত একেবারে শেষ প্রান্তে আমরা, আপনি যদি নয়া দিগন্তের পাঠক এবং দর্শকদেরকে কিছু বলতে চান বলতে পারেন। নয়া দিগন্তের পাঠক হিসাবে আমি যেটা বলবো, এই পত্রিকাটা সে কঠিন সময়ে যখন পত্রিকায় প্রতিটা লাইন বাই লাইন এজেন্সি দেখতো, দেখে ক্লিয়ারেন্স দিত, তখনও নয়া দিগন্ত টেকনিক্যালি তাদের পত্রিকা প্রকাশ করেছে। এখানকার অনেক সাংবাদিক বা সহযোগী যারা আছে তারা অনেকেই মূল্যায়িত হয় নাই, টাইমলি ওদের বেতন হয় নাই, পরিবারের সমস্যা ছিল, এগুলোকে ওভারলুক করা যেভাবে খারাপ সময়ে ওনারা ঠিকই ছিল, এখন ভালো সময়ে এসে আরও বেশি ভালো হওয়ার কথা ছিল, যেটা নিশ্চয় হবে, আমি আশাবাদী। কিন্তু আমি এই গত 8-9 মাসে নয়া দিগন্তের আরও বেশি আশা করছিলাম। নয়া দিগন্তের অনেক পরে এসে আমার দেশ খুব এগিয়ে যাচ্ছে। তবে আমার দেশের সংবাদ পরিবেশনা হয়তো অনেকেই পছন্দ করবে না, অ্যাগ্রেসিভ মনে করবে। আর নয়া দিগন্তের প্রকাশনাটা খুব মূল্যবোধকে সমুন্নত রেখেই পদ্ধতিগত কারণে কি করা উচিত কি করা উচিত না এইভাবেই বেরোচ্ছে, সন্দেহ নাই। তবে আমি আশা করি এবং আশা না বিশ্বাস করি নয়া দিগন্ত নিঃসন্দেহে ভালো করব। এবং এই ক্ষেত্রে নয়া দিগন্তের যে একটা ইলেকট্রনিক মিডিয়া ছিল সেটাও যদি বাজারে চলে আসে, নয়া দিগন্তের সাথে মনে হয় না কোনো পত্রিকা ভালো কম্পিটিশন করতে পারবে। এখন কিছু কিছু পত্রিকাটা আছে যে মানুষ যেগুলো খায় সেগুলো প্রকাশ করে, নয়া দিগন্ত তো সেটা করে না। তো ওই রকম খারাপ পত্রিকা যেগুলো আছে সেগুলোর তুলনায় আমি কিছু বলবো না। যারা দেশের সাথে বিকিয়ে দিয়ে প্রচারণা বাড়ায়, যারা ওই ভারতীয় আজ্ঞাবহ হয়ে এখানে সাবভার্সন করে, সাবোটেজ করার জন্য সহযোগিতা করে, তাদের সাথে আমি বলবো না। তো নয়া দিগন্ত তার নিজের পথে এগিয়ে যাক এবং ওই পত্রিকাগুলোর নেগেটিভ পয়েন্টগুলোকে ওনারা এক্সপ্রেস করে জাতিকে শোনাক, জানাক যে এখানে আরেকটা পত্রিকা আছে, একটা শুধু বলয় না, আরেকটা বলয় আছে, যে বলয়টা সত্য সুন্দর। আমি সেটাই আশা করব। আপনার হাজার ব্যস্ততায় আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাজনীতিতে নানা মত নানা পথ থাকতে পারে, দিন শেষে আমরা বাংলাদেশি মানুষ হিসেবে দেশপ্রেমটাকে এগিয়ে রাখবো, সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।